আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে তোমরা দ্বিতীয় সাময়িক পরীক্ষার কপিগুলো পেয়েছো, যে কপিগুলোতে তোমরা পরীক্ষা দিবে। এই খাতার উপরে কি লিখবে, এটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল আজকে স্কুলে, তোমাদের সহ গার্ডিয়ানদের। তো আমি তোমাদের এটা সমাধান করে দিচ্ছি যে উপরে কি লিখতে হবে। এটা ভালো করে বুঝবে, আর যদি না বোঝো এই আমার ক্লাসের এই ভিডিওর এই অংশটা বারবার দেখলে তুমি ওকে হয়ে যাবে। এই খাতার এই পাশে তোমাকে কিছু লিখতে হবে না, খাতার বাম পাশে তোমাকে কিছু লিখতে হবে না, এই সাইড তোমার জন্য না। ওকে, এইখানে তুমি সর্বোচ্চ লিখতে পারো এই জায়গায় 2021 এতটুকু শুধু। এখানে তুমি শুধু লিখতে পারো এতটুকু 2021, আর এই পাশে তুমি দাগও দিতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। এবার আসো ডান পাশে। ডান পাশেও তুমি এইখানে 2021 লিখবে। এই যেখানে যেখানে টিক দিছি শুধু এই লাইনগুলো লিখবে। পরীক্ষার্থীর নাম, তোমার ফুল নেম এখানে লিখবে বাংলায়। রোল নাম্বার, তোমার ক্লাসের রোল নাম্বার লিখবে। বিষয়, যে বিষয়ের পরীক্ষা থাকবে সেই বিষয়ে লিখবে। কেন্দ্রের নাম লিখতে হবে না। পরীক্ষার তারিখ, যে তারিখে যে পরীক্ষা হবে ওই তারিখটা লিখবে। পরীক্ষার্থীর স্বাক্ষর, স্বাক্ষর বলতে এইখানে তুমি যে নামটা লিখবে সেই পূর্ণ নাম লিখতে হবে, এই জন্য আমি লিখে দিয়েছি। স্বাক্ষর মানে আবার তুমি শুধু সাইন দিয়ে বসে থেকো না, বা তোমার নাম 3টা ওয়ার্ডে তুমি একটা ওয়ার্ড লিখে রাখলে জাস্ট নিকনেম, এগুলো লেখা যাবে না। পরীক্ষার্থী স্বাক্ষর বলতে সমাপনী পরীক্ষায় তোমাদের খাতা, এটা সমাপনীর খাতা দেওয়া হয়েছে তোমাদের, স্কুলের অন্যান্য ক্লাসের খাতা দেওয়া হয়নি। সমাপনীর খাতার গেট আপ এমন হয়। আর তোমাকে আবার বলি, এখানে 2021 ফিল আপ করবা, এখানে 2021 ফিল আপ করবা। ওকে, পরীক্ষার্থীর নাম বাংলায় ফুল নেম লিখবা। রোল নাম্বার, ক্লাসের রোল নাম্বার লিখবা। এই রোল নাম্বারের পাশে ব্র্যাকেটে সেকশন লিখবা। সাপোজ তোমার রোল 5, এক্সাম্পল দিচ্ছি, এইখানে তোমার সেকশনটা লিখে রাখবা। যদি লোটাস হও তাহলে লোটাস, মানে রোলের পাশে সেকশন লিখবা। সেকশন লেখার কিন্তু কোনো অপশন নেই, কারণ এটা বোর্ডের খাতায় কোনো সেকশন মেনশন করার কোনো ফ্যাক্টর থাকে না। তো এখানে তুমি রোলের পাশে সেকশন লিখবা ব্র্যাকেটের মধ্যে। আবার বলে রাখি, রোলের পাশে সেকশন লিখবে ব্র্যাকেটের মধ্যে। বিষয়, যে বিষয়ে পরীক্ষা দিচ্ছ সেটা। আর এখানে লিখবা পরীক্ষার তারিখ। এখানে তোমার পূর্ণ নাম, অর্থাৎ এখানে যে নামটুকু লিখেছো এখানেও সেই নামটুকু লিখবা। নিচে তোমার আর কিচ্ছু লিখতে হবে না, নিচে তোমার আর কিছু লিখতে হবে না। এই কারণে যে যে লাইনে লিখতে হবে আমি টিক দিয়ে দিয়েছি, এখানে লিখে দিয়েছি। দেখো, শুধু টিক দেওয়া অংশ পূরণ করবে। কিভাবে পূরণ করবে সেটা বলে দিয়েছি। আর এই ছবিটা অলরেডি তোমাদের পাঠিয়ে দিয়েছি যে তোমরা কিভাবে করবে। এই ছবিটা অলরেডি পাঠিয়ে দিয়েছি যে তোমরা কিভাবে করবে। ওকে, তো এইভাবে করবে তোমরা খাতা। তো খাতার কথা শেষ। আজকের ক্লাস তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। এই খাতার বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর ম্যাথ পরীক্ষার আগে আমরা আর কোনো ক্লাস পাচ্ছি না, লাস্ট ক্লাস। সো মনোযোগী হবে ক্লাসের প্রতি, আমার প্রত্যেকটা কথা ফলো করার চেষ্টা করবে। তাহলেই তুমি, মানে কি বলা যায়, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। কারণ তোমাকে তো অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, আর অঙ্কের রেজাল্টটা তোমাকে অবশ্যই ভালো করতে হবে। কারণ অঙ্কে সবাই চায় ফুল নাম্বার পাওয়ার জন্য, আমিও চাই তোমরা ফুল নাম্বার পাও। তাহলে আমাদের খাতা সম্পর্কে এটাই হচ্ছে শেষ কথা। এই ছবি অলরেডি তোমাদের কাছে আছে, আমি পাঠিয়ে দিয়েছি। তোমরা এই ব্যাপারে জাস্ট বাসায় যে খাতাটা আছে ওই খাতাটায় পেন্সিল দিয়ে দরকারে 2-1বার লিখে প্র্যাকটিস করো। ওইটাকে ঘষে আবার তুলে ফেলবা, তারপরে কলম দিয়ে লিখবা। আমি প্রথমে শর্ট কোশ্চেন নিয়ে বলতে চাই। গড় চ্যাপ্টার থেকে যদি কোনো শর্ট কোশ্চেন আসে, এই টাইপের হতে পারে যে কতগুলো সংখ্যা দিয়ে যোগ করে বললো গড় কত। তোমরা তো জানো যে সংখ্যাগুলো যোগ করে যততে ভাগ করতে হবে, কয়টা সংখ্যা তততে ভাগ করতে হবে। গড়ে কিন্তু দশমিকে উত্তর আসতে পারে, গড়ের উত্তর কিন্তু দশমিকে আসতে পারে। তো দশমিকে আসলে দশমিকেই রাখবে। আর এখানে প্রত্যেকটা দিন পারো, এখানে তোমাকে একটা বোঝানো লাগতে পারে, এই 2টা বোঝানো লাগতে পারে সর্বোচ্চ। 2টার মধ্যে হচ্ছে তোমার আমি বলতেছি, এই 5 নম্বরটা, 3টি রাশির যোগফল 7 এবং 8-এর যোগফলের দ্বিগুণ। 7 আর 8 যোগ করবা, 7 আর 8 যোগ করলে 15।
15 দ্বিগুণ হচ্ছে 30, তিনটি রাশির যোগফল 30, 3 দিয়ে ভাগ করবা, উত্তর হবে 10। আর একটা বোঝানো লাগতে পারে এখানে 13 নাম্বার, তিনটি সংখ্যার গড়ের অর্ধেক 3, গড়ের অর্ধেক যদি 3 হয় গড় হবে 6, তার মানে তিনটি সংখ্যার গড় হচ্ছে 6, তাহলে সমষ্টি হবে 318। গড় অধ্যায়ে বাকি যেগুলো আছে তুমি পড়লে পারার কথা, এখানে আর তোমার হেল্প নেওয়ার কোনো কথা না। আর 9 অধ্যায় আমাদের নাই, আমাদের এরপরে আছে 11। তো শর্ট কোশ্চেন নিয়েই আমি আগে কথা বলি, তারপরে আমি যোগ্যতা ভিত্তিক প্রশ্ন নিয়ে কথা বলবো। ওকে, মানে তোমাদের আজকে যা বলার এই ক্লাসটাই আছে, আর তো কোনো ক্লাস নেই, বলার মতো কোনো সুযোগ নেই। তো এই জায়গায় দৈর্ঘ্য পরিমাপ, দৈর্ঘ্য মানে হচ্ছে স্কেল দিয়ে আমরা যেগুলো মাপি এগুলোকে বলা হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার। ওজন পরিমাপের মূল একক, এখানে একক শব্দটা হবে মিসিং আছে। ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম। আর তরল পদার্থের আয়তন পরিমাপের মূল একক লিটার। তিনটা জিনিস তোমাকে একবারে বললাম, মিটার, গ্রাম, লিটার। এরপরে তোমার এই 2-3টা এককে উত্তর থাকতে পারে। 2-3টা এককে মানে হচ্ছে, যেমন তোমার এখানে কুইন্টাল আছে, মেট্রিক টন আছে, তারপরে হচ্ছে 1 কুইন্টাল 1 মেট্রিক টনে কত কেজি হয়, তাহলে 1 কুইন্টালে হয় 100 কেজি, 1 মেট্রিক টনে হয় 1000 কেজি। এমনও আসতে পারে এই 1 কুইন্টাল আর 1 মেট্রিক টনের পার্থক্য কত, মানে 1 মেট্রিক টন আর 1 কুইন্টালের পার্থক্য কত। তাহলে পার্থক্য করলে কিন্তু তোমাকে কেজিতে করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। কারণ 1 কুইন্টাল সেখানে তুমি 1 লিখবে, 1 মেট্রিক টন 1 লিখবে, এখানে পার্থক্য মানে বিয়োগ করা যায় না। সো 1 মেট্রিক টন সমান সমান কত কেজি আর 1 কুইন্টাল সমান সমান কত কেজি, তার মধ্যে কেজি দিয়ে পার্থক্য করতে হবে, এছাড়া আর কোনো পার্থক্য করার সুযোগ নেই। আর এইখানে তোমার এই পার্টটা লিখতে না করছি, কেটে দিয়েছি, এটা লিখবা দরকার হলে। আর আমি তোমাদেরকে যেভাবে শিখেছি কিলো হেক্টো ডেকা গ্রাম, তার যদি গ্রামে বলি কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, তারপর ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম, অথবা মিটারে যদি বলি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এই এককগুলো ভালো করে ফলো করবে। ফলো করলেই তুমি এইখান থেকে ইজিলি অ্যান্সার করতে পারবে এই বিষয়গুলো। এখানে মোটামুটি সব একই রকম। তো তোমাকে এখানে জানতে হবে 1 কুইন্টাল সমান সমান কত কেজি, 100 কেজি, 1 মেট্রিক টন আর টন সমান, এই মেট্রিক টন আর টন সমান। সো 1 টন সমান মানে 1 টন সমান সমান 1000 কেজি। তো টন আসুক আর মেট্রিক টন আসুক, মান কিন্তু 1000। তো এটা খেয়াল রাখবে, আর এই মূল এককগুলো মনে রাখবে। আর এগুলো সব মোটামুটি তোমার আয়ত্তের মধ্যেই আছে। পরেরটায় দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, কোনো সমস্যা নেই, পারবা। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র করা যায় ক্ষেত্রফল ভাগ প্রস্থ, এখানে প্রস্থ নির্ণয়ের সূত্রও করা যায় ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। একক দৈর্ঘ্য একক প্রস্থ, এই একক বলতে হচ্ছে এখানে মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, যাই হোক, একক দৈর্ঘ্য একক প্রস্থ বলতে বর্গ এককে উত্তর আসবে। বর্গ একক একক, বর্গ একক, বর্গ মানে 2 বার গুণ, ঠিক আছে। আয়তক্ষেত্র দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার, ক্ষেত্রফল কত। এখানে একটা জিনিস খেয়াল করো, এই দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, প্রস্থ যদি দেওয়া থাকে সেন্টিমিটারে, তাহলে তুমি গুণ করতে পারবে না সরাসরি। আবার বলি, দৈর্ঘ্য দেওয়া আছে মিটারে, প্রস্থ দেওয়া আছে সেন্টিমিটারে, ক্ষেত্রফল যদি চায় তাহলে প্রস্থটাকে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, দেন গুণ করতে হবে। আবার বলি, দৈর্ঘ্য একটা এককে আছে, প্রস্থ অন্য এককে আছে, এটা দিয়ে ক্ষেত্রফল বের করা যাবে না। তো কি করতে হবে, মনে করো এই অঙ্কটার ক্ষেত্রে দৈর্ঘ্য 10 মিটার আছে আর প্রস্থ দেওয়া আছে 50 সেন্টিমিটার, সেই ক্ষেত্রে সেম একক ছাড়া তুমি ক্ষেত্রফল বের করতে পারবে না। আমার কথা ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। দৈর্ঘ্য 10 মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার, সেটা আয়তক্ষেত্র হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে, যাই হোক, দৈর্ঘ্য 10 মিটার, দৈর্ঘ্য আছে মিটারে। আর প্রস্থ, প্রস্থ আছে 50 সেন্টিমিটার, সেন্টিমিটারে আছে। এখন তোমাকে যদি ক্ষেত্রফল বের করতে বলে, এই 2 ভিন্ন ডিফারেন্ট এককে থাকলে তুমি ক্ষেত্রফল বের করতে পারবা না। তোমাকে যে কোনো একটা এককে আনতে হবে, হয় মিটারকে সেন্টিমিটারে আনতে হবে, না হলে সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। তো এই সেন্টিমিটারকে আমরা সাধারণত এই যে বর্গ মিটার দিয়ে কাজে লাগে, তো যার কারণে আমরা মিটারের দিকে যাই।
আর দৈর্ঘ্য পরিমাপের মূল একক হচ্ছে মিটার, এই জন্য মিটারে করার চেষ্টা করি আর কি। তো এটাকে 100 ভাগ করলে মিটার হয়ে যায়, তখন মিটারের জায়গায় আসবে এত মিটার। তখন তুমি যদি ক্ষেত্রফল বের করো, সূত্র আর লিখলাম না, তখন সেই ক্ষেত্রফল তোমাকে 10 দিয়ে এই তোমাকে 10 দিয়ে এটাকে গুণ করতে হবে, তখন তুমি ক্ষেত্রফল বের করতে পারবা। কারণ এটাও একক মিটারে চলে গেল, এটাও একক মিটারে চলে গেল। এখন তুমি ইচ্ছা করলে এটা মিটারে নিয়ে তারপরে ক্ষেত্রফল বের করবা। এককে অবশ্যই বর্গ থাকতে হবে, এককে বর্গ থাকতে হবে। তো যেটা বললাম, এটা আয়তর ক্ষেত্রেও সেম কথা, বর্গর ক্ষেত্রেও সেম কথা, সামান্তরিকের ক্ষেত্রেও সেম কথা, ত্রিভুজের ক্ষেত্রেও সেম কথা। মানে এখন আমি যে কথাটা বললাম, এটা হচ্ছে আয়ত হতে পারে, বর্গ হতে পারে, সামান্তরিক হতে পারে, ত্রিভুজ হতে পারে। যে কোনো একটারই দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন এককে থাকলে সেম এককে নিয়ে তারপরে করতে হবে। সেম একক আমরা সাধারণত মিটারে যাওয়ার চেষ্টা করি, অলওয়েজ মিটারে যাওয়ার চেষ্টা করবা। তারপরে কেউ যদি এখানে 50 সেন্টিমিটার আছে, এই 10কে 100 দিয়ে গুণ করে সেন্টিমিটারে নিয়ে করে 1000 করে করে, তাও হবে। তখন একক হবে সেন্টিমিটার আর ক্ষেত্রফলের একক হবে বর্গ, এইখানে হবে সেমি। অর্থাৎ যে কোনো একটা এককে নিয়ে তারপরে করতে হবে, সেটা মিটার হোক বা সেন্টিমিটার হোক, কিলোমিটার হোক, যে কোনো মিটার হোক। তো তোমাকে এটা খেয়াল করতে হবে যে একটা এককে নিয়ে অ্যান্সার করবা, মনে থাকে যেন। আর শর্ট কোশ্চেনে একক লেখা বাধ্যতামূলক। যেমন একটার উত্তর বের হলো 5-25 টাকা, তোমাকে টাকা শব্দটা লিখতে হবে, এটা একক। একটা প্রশ্নের উত্তর বের হলো 7 কিলোমিটার, এই কিলোমিটার তোমাকে লিখতেই হবে। শুধু 7 লিখলে আমি নাম্বার কেটে দেব, শুধু 25 লিখলে আমি নাম্বার কেটে দেব। তোমাকে এখানে ডিটেলস একক সহ লিখতে হবে। শুধু যদি 25 লেখো, এই 25 আসলে কী? টাকা হতে পারে, পয়সা হতে পারে, কিলোমিটার হতে, মিটার হতে পারে, গ্রাম হতে পারে, সেন্টিগ্রাম হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এখানে তোমাকে একক অবশ্যই মেনশন করতে হবে। শুধু 7 যদি লেখো, 7 তো অনেক কিছুই হতে পারে, এই কারণে অবশ্যই এটা মেনশন করবা, এটা খেয়াল রাখবা। এইখানে এই আমাদের আয়ত দিয়ে যে এগুলো আছে, এগুলো দৈর্ঘ্য প্রস্থ ভিন্ন আসতে পারে। এই বর্গ, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, সব ট্রাপিজিয়াম তো এখানে নাই, ত্রিভুজ পর্যন্ত বললাম। তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় তোমরা সূত্র ইউজ করবা ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এটা দিয়ে বের করবা, ঠিক আছে। আর এই জিনিসগুলো খুব মুখস্থ রাখবা। 1 এওর সমান সমান কত বর্গমিটার? 1 এওর সমান সমান 100 বর্গমিটার। এই 100 বর্গমিটার দিয়ে তোমাকে অনেক অঙ্ক করতে হবে এওর দিয়ে। আবার 1 হেক্টর সমান সমান কত বর্গমিটার? 10,000 বর্গমিটার। এই জিনিসগুলো খুব কেয়ারফুলি খেয়াল করবা, এই জিনিসগুলো খুব খেয়াল করবা, ঠিক আছে। এরপরে এটা এওর গেল, এরপর আবার হেক্টরও লেখা আছে। 1 হেক্টর সমান সমান 10,000 বর্গমিটার। একটা জিনিস খেয়াল করো, এগুলোর কিন্তু সব বর্গ মিটারের সাথে সম্পর্ক, এওর হোক বা হেক্টর হোক, বর্গ মিটারের সাথে সম্পর্ক। তার মানে যে কোনো আয়ত, বর্গ, সামান্তরিক, ত্রিভুজ, এইগুলোর ক্ষেত্রফল তো বর্গ মিটারেই বের হয়, বেশিরভাগ সময় বর্গ মিটারেই বের হয়। তো ওই ক্ষেত্রফলটাকে যদি হেক্টরে নিতে বলে, ক্ষেত্রফল বের করে 10,000 দিয়ে ভাগ করবা। যদি এওরে নিতে বলে, ক্ষেত্রফল বের করে তুমি ভাগ করবা 100 দিয়ে। আর একটা একক আছে বর্গ সেন্টিমিটার, সেটা এইখানে নাই। আমি যখন এই চ্যাপ্টারে ক্লাস নেই তখন তোমাদের একটা কাগজে লিখে দিয়েছিলাম যে 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার। এটা দিয়েও অঙ্ক করতে হয়। 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার, এটা খেয়াল করবা, এটা লাগে কাজে। তো এখানে তোমার এটাকে অ্যাড করে দিয়ে দিই। যেমন এটা লাস্ট ছিল হচ্ছে 16, তোমার এখানে আমি 17 নাম্বারে এটাকে অ্যাড করে দিচ্ছি 17। তাহলে কি অ্যাড করছি আমি অ্যাড করতেছি 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার, 10,000 বর্গ সেন্টিমিটার। তো যদি কোনো কিছু বর্গ মিটারে থাকে, সেখান থেকে বর্গ সেন্টিমিটারে যেতে হলে আমাকে এইভাবে 10,000 দিয়ে গুণ করে যেতে হবে। আর বর্গ মিটারে থাকলে এওর বা হেক্টরে আসলে ভাগ করতে হবে, এটা খেয়াল করবে, ঠিক আছে। এরপরে চ্যাপ্টারে থাকে আমাদের সময় চ্যাপ্টারে সাধারণত তোমাদের বইয়েও কিছু দাগিয়ে দিয়েছিলাম, মনে করে দেখো। এই যে
একদিন একদিন কাকে বলে বা একদিন বলতে কি বোঝায়, এটা শুরুতেই বলছিলাম। এটা আসলে ইংরেজিটা লিখবে, মানে ইংরেজিটা লিখবে, সেটা হচ্ছে 24 ঘন্টা সময়সূচিতে যে দিনটা আছে ওইটা লিখবা। 24 ঘন্টা সময়সূচিতে রাত 12টার পর থেকে পরের দিন রাত 12টা পর্যন্ত এই সময়কে একদিন বলা হয়। এটা আমাদের এই যে এখানে লেখা আছে, যেটা এই যে এটা আমাদের বইয়ের শুরুতে আছে, দেখো এই জিনিসটা। আর অধিবর্ষগুলো শিখবা, কোন দিন কোন মাস কত দিনে, এটা খেয়াল করবা। এটা দিয়ে আমাদের বিভিন্ন অঙ্ক করতে হয়। আর অধিবর্ষ বের করার যে নিয়ম, এটা তো জানলা। আর ধারাবাহিক 10 বছরকে বলা হয় 1 দশক, ধারাবাহিক 12 বছরকে বলা হয় 1 যুগ, আর ধারাবাহিক 100 বছরকে বলা হয় 1 শতাব্দী। এটা তো জানোই তোমরা। আর এই সময়গুলো চেঞ্জ করা শিখবা। এরকম সময় থাকলে বুঝবে যে এটা 24 ঘন্টা সময় আছে, এটাকে 12 ঘন্টায় নিতে হবে। এটা 24 ঘন্টা সময় আছে, 12 ঘন্টায় নিতে হবে। আর 12 ঘন্টা সময় যেগুলো দেওয়া আছে এগুলো পূর্বাহ্ন অপরাহ্ন অবশ্যই লেখা থাকবে। শর্ট কোশ্চেন যে শিট থেকে আসবে এর কোনো মানে নেই, বইয়ের মধ্য থেকেও আসবে। সো শুধু শিট নিয়ে বসে থেকো না। যেমন 13 অধ্যায়ে একজন, মানে শিটে এগুলো তন্ন তন্ন করে খুঁজছে। আমি এমসিডাব্লিউতে দিয়েছিলাম 2011 সালে জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল, এটা সে এইখানে খুঁজতে খুঁজতে শহীদ হয়ে গেছে। কিন্তু এখানে খুঁজতে হবে কেন? তোমার তো মূল জিনিস আগে হচ্ছে, তোমার মূল অস্ত্র হচ্ছে বই। এইটা করানোর সময় আমি বলে দিয়েছিলাম, দাগায়ও দিয়েছিলাম ক্লাস করার সময়, 2011 সালে জরিপ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14,23,00,000। তারপরেও শিটে পায় নাই দেখে বাচ্চারা অনেকেই ভুল করে রাখছে, এমসিডাব্লিউতে উল্টোপাল্টা লিখে রাখছে। তো এতটুকু কমন সেন্স থাকে না যে আমার মেন অস্ত্র তো বই, মেন অস্ত্র হচ্ছে বই। বই না খুলে শুধু শিটের উপরে, সাউথ পয়েন্ট কোনো শিট নির্ভর স্কুল না। সাউথ পয়েন্টের বাইরে যদি অন্য কোনো স্কুলের খবর রাখো, তো কিছু কিছু স্কুল দেখবে যে শুধু শিট পড়ায়, শিটের বাইরে অন্য কিছু পড়ায় না, শিট থেকেই যা আসার আসে। কিন্তু আমরা কিন্তু শিট নির্ভরশীল স্কুল না। সাউথ পয়েন্ট একটু ডিফারেন্ট। তোমরা তো তোমাদের স্কুলের স্লোগানটাই এটা, উই আর ডিফারেন্ট, মানে কি সাউথ পয়েন্টই একটু ডিফারেন্ট, এটা খেয়াল রাখবে। এরপরে শর্ট কোশ্চেনে তোমাদের এই 13 অধ্যায় বুঝিয়েছিলাম। 14 অধ্যায়, যেটা 14 অধ্যায়ের তোমাদের সিলেবাসে প্রথমে ছিল না, এরপরে শুধু শর্ট কোশ্চেনটা অ্যাড করা হয়েছে, শুধু শর্ট কোশ্চেনটা অ্যাড করা হয়েছে। সেই ক্ষেত্রে তুমি এই 14 অধ্যায় তোমরা খেয়াল করো। 14 অধ্যায়ের চ্যাপ্টারের নামই হচ্ছে ক্যালকুলেটর ও কম্পিউটার। তো এখান থেকে শুধু দুইটা জিনিস শিখবে এই পরীক্ষার জন্য, ক্যালকুলেটর কী বা কাকে বলে, কম্পিউটার কী বা কাকে বলে। এই যে আমি দাগিয়ে রেখেছি, তোমরা একটু কষ্ট করে দাগিয়ে নাও। ক্যালকুলেটর কী বা কাকে বলে? ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত ইলেকট্রনিক যন্ত্র। হস্তচালিত বলতে যেভাবে হাত দিয়ে টিপে টিপে চালানো হয়, তো এই কারণে সংজ্ঞাটা এখান থেকে দাগিয়ে মুখস্থ করে ফেলবে। ক্যালকুলেটর হলো সাধারণ গণনার জন্য হস্তচালিত একটি ইলেকট্রনিক যন্ত্র। আর কম্পিউটার হলো তার একটা পাতা পরে, পৃষ্ঠা না, একটা পাতা পরে, 2 পেজ পরে কম্পিউটার। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যা ক্যালকুলেটর অপেক্ষা বড় গণনা করতে পারে। এই পর্যন্ত। কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র। আর এই কম্পেয়ারে ক্যালকুলেটর কেন নিয়ে আসছে? কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিউটার আর ক্যালকুলেটর, এই কারণে ক্যালকুলেটর থেকে বড় গণনা করতে পারে। এই দুটো ডেফিনেশন সুন্দর করে মুখস্থ করে ফেলবা, কম্পিউটার এবং ক্যালকুলেটর। শুধু এতটুকুই, আর কিছু করতে বলছি না। আর অন্য অন্য চ্যাপ্টারের শর্ট কোশ্চেনের জন্য বইয়ের মধ্যে অবশ্যই খুলে খুলে একবার হলেও, 2বার হলেও, 4বার হলেও রিডিং পড়বে। রিডিং ছাড়া বিকল্প কিছু নেই। এরপরে আমরা আসি, আমাদের শর্ট কোশ্চেন নিয়ে কথাবার্তা শেষ, ঠিক আছে। এখন আমরা একটু যোগ্যতা ভিত্তিক নিয়ে কথা বলি। তো গড় নিয়ে কথা বলবো না। আচ্ছা, আর একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলি, সেটা অবশ্যই তোমাদের জানা উচিত বা জানানো উচিত। সেটা হচ্ছে মানবন্টনের নাম্বার সিরিয়ালে একটু পরিবর্তন আনা হয়েছে। নাম্বারের মধ্যে মানে সিরিয়ালে একটু পরিবর্তন আনা হয়েছে। তোমাদের মানবন্টনটা আমি দেখালেই তোমরা বুঝে যাবে। যেমন এখানে শুরুতেই 8টা শর্ট কোশ্চেন, এরপরে যেহেতু সিরিয়াল অনুযায়ী এই গড় চ্যাপ্টারটা, 8 চ্যাপ্টারটা সিরিয়াল অনুযায়ী আগে আসে, মানে অন্য অন্য অধ্যায় থেকে 8 চ্যাপ্টারটা আগে আসে। সেই ক্ষেত্রে তোমাদের
মান বন্টনে এই 6টা চলে গেছে 2-এ আর 2টা চলে আসছে 6-এ। ও না, সরি মাই মিস্টেক, এই 6 চলে গেছে 2-এ আর 2 চলে আসছে 3-এ, 3 আসছে 4-এ, 4 আসছে 5-এ, 5 আসছে 6-এ, তারপরে 7। মানে হচ্ছে এই যে গড় অধ্যায়ে যেটা 8, 8 অনুশীলনী তোমাদের 2 নংয়ে আসবে, বাকিগুলো সিরিয়াল অনুযায়ী আসবে। আবার বলি, 8 অনুশীলনী 2 নংয়েই আসবে, বাকিগুলো সিরিয়াল অনুযায়ী আসবে। এটা তাহলে এই লাইনটা তোমাদের কেটে দিচ্ছি, শুধু বোঝাচ্ছি। এই 2 নংয়ে আসবে তোমার 8 অনুশীলনী, তাহলে 11-র ক কোন জায়গায় আসবে? 11-র ক আসবে 3-এ, 11-র খ আসবে 4-এ, তারপর 5-এ আসবে, সময়টা 5-এ, মানে জাস্ট একটা করে নেমে যাবে। গড় অধ্যায়টা 2 নম্বরে আসবে, আর বাকিগুলো সিরিয়াল অনুযায়ী এক এক ধাপ নেমে যাবে। আর এখানে তোমার জ্যামিতির ক্ষেত্রে কিন্তু শর্ট কোশ্চেনও আসবে। সেই ক্ষেত্রে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ এইগুলো খুব খেয়াল করবে। যেমন একটা বৃত্তের ব্যাস দেওয়া আছে, এই বৃত্তের ব্যাসটা দশমিকে দেওয়া আছে, বৃত্তের ব্যাসটাই দশমিকে দেওয়া আছে। যেমন তোমার এখানে 3.5 দেওয়া আছে ব্যাস। প্রশ্ন করলো ব্যাসার্ধ কত? তোমরা তো জানো যে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। সেই ক্ষেত্রে এই 3.5কে কিন্তু 2 দিয়ে ভাগ করতে হবে, আবার গুণ করে দিও না ভুলে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো দশমিকের ভাগ তো তোমরা জানো, একবার যাবে। এটা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে 1, দশমিকটা উপরে উঠিয়ে দেবা, 5 কেটে নিয়ে আসবা 15, 2 যাবে হচ্ছে 7 বার, 7 দুগুণ 14, থাকবে হচ্ছে 1, একটা শূন্য আনবা 10, 5 দুগুণ 10। এইরকম ব্যাস যদি দশমিক সংখ্যায় দেওয়া থাকে, ব্যাসার্ধ আরও ছোট হবে, এটাকে ভাগ করবা, এটাও দশমিকে আসবে। তো যে কোনো প্রশ্নে ব্যাস যদি থাকে, ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, ব্যাস যদি দশমিক ভগ্নাংশে থাকে, এটাকে আরও আবার 2 দিয়ে ভাগ করে অন্য দশমিক ভগ্নাংশে তোমার ব্যাসার্ধ আসবে। এটা খেয়াল করো তোমরা, এই টাইপের প্রশ্ন যদি আসে। আর একটা বৃত্তে তোমাদের কয়টা কেন্দ্র থাকে? একটা কেন্দ্র। তারপরে হচ্ছে বৃত্তের কেন্দ্র দিয়ে যেটা যায় সেটাকে বলা হয় ব্যাস। আর একটা বৃত্তে অসংখ্য জ্যা থাকতে পারে। এই যত শর্ট কোশ্চেন তোমাদের শেখানো হয়ে গেছে। তো মান বন্টনে জাস্ট একটু স্থান পরিবর্তন করা হয়েছে, 2 নংয়ে 8 নম্বর অনুশীলনী আসবে, আর এই বাকিগুলো সিরিয়াল অনুযায়ী নিচে নেমে যাবে। আর আরেকটা জিনিস, এই জ্যামিতির চিত্রসহ বৈশিষ্ট্য লেখো। এই জায়গায় একটা শব্দ তোমাদের কাছে আগে বলা হয়নি, একটা চিত্র একে বলো নামকরণ করো। এই নামকরণ করা মানে হচ্ছে ওই চিত্রের নাম ক খ দিয়ে নিচে লেখা। নামকরণ করা মানে হচ্ছে চিত্রের নাম লেখা। যেমন একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের মধ্যে আমি এখানে একটা ক, এখানে একটা খ, আর এখানে একটা গ দিলাম। এই নামকরণ বলতে বোঝায় চিত্রে ক খ গ একটি বৃত্ত, এটাই হচ্ছে তোমার নামকরণ। তাহলে নামকরণ বলতে বোঝায় চিত্রে ক খ গ একটি বৃত্ত, এটাই নামকরণ। এটা খেয়াল করবা, নামকরণ দেখে আবার লাভ দিয়ে উঠো না, ঠিক আছে? নামকরণ মানে হচ্ছে ক খ গ যে একটা বৃত্ত, এটাই নামটা, জাস্ট নাম, এটি নামকরণ। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের যোগ্যতা ভিত্তিক 8 অধ্যায়ের অঙ্কগুলো অনেক সহজ। আই মিন গড়। তো গড় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি কথা বলতে চাচ্ছি 11 অধ্যায়টাই তোমাদের জন্য একটু ডিফিকাল্ট। 12 অধ্যায় আবার অত ডিফিকাল্ট না। তো 11 অধ্যায়ে যে এই সমস্ত যে অঙ্ক আছে, তোমার এখানে মান দেওয়া আছে মিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এইগুলো মান একটু পরিবর্তন আসতে পারে, নাম একটু পরিবর্তন আসতে পারে। এই জাতীয় অঙ্ক থাকবে তোমাদের, এই সিরিয়াল অনুযায়ী এই জাতীয় অঙ্ক থাকবে। যেমন এইখানে একজন সাইকেল চালে এত কিলোমিটার, এত হেক্টোমিটার, এত ডেকামিটার, এই সংখ্যাগুলো চেঞ্জ থাকতে পারে, অন্য এককে থাকতে পারে, নিয়ম একই। আর এই যার একটা অঙ্ক আমরা দর্জির অঙ্ক, তারপরে 7 নম্বর অঙ্ক, এখানে যে মানগুলো দেওয়া আছে কেজি, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, এখানে তোমার অন্য সংখ্যা থাকতে পারে, প্রসেস একই। আর সবগুলো প্রশ্নই তোমার ক খ গ 3টা স্টেপ হবে, এরকম 4টে স্টেপ হবে না। ক খ গ 3টা করে স্টেপ হবে, 4টা হবে না। সো তোমরা একটু কেয়ারফুলি শিখবে। আর হচ্ছে আমাদের এরপরে আমাদের 11-র ক্ষয়ে আছে। 11-র ক্ষয়ে তোমাদের যে জিনিসটা খেয়াল করতে হবে, 11 ক্ষয়ে সামান্তরিক আছে, বর্গ আছে, রম্বস আছে, এই জাতীয় অঙ্কই সব। সামান্তরিক, বর্গ, রম্বস, আয়ত, এগুলো দিয়েই।
তো এই আয়তাকারের সাথে আবার ত্রিভুজাকারের সম্পর্ক আছে, এই জিনিসটা একটু খেয়াল করে অঙ্ক করো। আয়তাকারের সাথে ত্রিভুজাকারের সম্পর্ক রয়েছে, এইগুলো খেয়াল করবা। আর তোমরা তো জানো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অথবা থাকবে। অথবা থাকার অর্থ হচ্ছে তুমি আগে দুইটা অঙ্ক ভালো করে পড়বা, দুইটা অঙ্ক ভালো করে পড়ে যেটা ভালো পারো ওইটা অ্যান্সার করবা, যেটা ভালো পারো ওইটা অ্যান্সার করবা। আর বিভিন্ন এককে থাকলে তুমি খাতার উপরে বলেছিলাম কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার সংক্ষেপে লিখে রাখবে তোমার নিজের প্রয়োজনে, সংক্ষেপে লিখে রাখবে তোমার নিজের প্রয়োজনে। কেন লিখে রাখবে? কারণ হচ্ছে এগুলো তোমার যাতে ভুল না হয়। এরপরে আমরা এই চ্যাপ্টারে সব তো আয়তাকার, বর্গাকার এগুলোই। এই যে এখানে একটা অঙ্ক দেখো, একটা জিনিসের দৈর্ঘ্য ভূমির পরিমাপ মিটার এবং সেন্টিমিটারে আছে, এরকম যদি থাকে দুইটাকে একটা এককে নিয়ে নিবা, দুইটাকে একটা এককে নিয়ে নিবা, তারপরে ক্ষেত্রফল বের হবে, তার আগে কিন্তু ক্ষেত্রফল বের হবে না। তো আমাদের এই চ্যাপ্টারও আমাদের ইয়েতে আছে, এগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। যেমন তোমার এখানে প্রত্যেকটা অঙ্ক দেখো, একটা আয়তাকার যে কোনো কিছুর আয়তাকার যদি হয় এটা থেকে তোমার ত্রিভুজাকার বের করা যায়, কারণ আয়তাকারের যে ক্ষেত্রফলটা বের হবে এটাকে তুমি 2 দিয়ে ভাগ করলে ত্রিভুজাকারের ক্ষেত্রফল পেয়ে যাবা। কেন? কারণ একটা আয়তকে মাঝখান দিয়ে কর্ণ টানলে দুইটা ত্রিভুজ হয়, এই কারণে। তো এখানে ত্রিভুজের ক্ষেত্রে বা আয়তের ক্ষেত্রে বা বর্গের ক্ষেত্রে তোমার আবার আয়তাকারের দৈর্ঘ্য একটা বর্গক্ষেত্রের এক বাহু হলে ক্ষেত্রফল কত হবে, এই টাইপের অঙ্কগুলো ইম্পর্ট্যান্ট। তার থেকে বড় কথা হচ্ছে তোমার এইখানে যে কোনো অঙ্কেই ক্ষেত্রফল কিন্তু বর্গ মিটারে আসতেছে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হেক্টরেও চাইতে পারে, এওরেও চাইতে পারে, বর্গ সেন্টিমিটারেও চাইতে পারে। যেমন এইখানে যেমন হেক্টরে চেয়েছে, তো এইখানে কিন্তু জমির ক্ষেত্রফল আগে বের করবা, বর্গ মিটার থাকবে, ওইটাকে 10,000 দিয়ে ভাগ করে হেক্টরে যাবা। যদি এওর চাইতো 100 দিয়ে ভাগ করে এওরে যেতাম। যদি বর্গ সেন্টিমিটার চাইতো, কোনো একটা অঙ্কে মানে বর্গ সেন্টিমিটার আছে, আমি জাস্ট খুঁজতেছি সেটা কোনটা। বর্গ সেন্টিমিটার যদি চায় তাহলে আবার 10,000 দিয়ে গুণ করবা। বর্গ সেন্টিমিটার যদি চায় 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার, সেই ক্ষেত্রে 10,000 দিয়ে গুণ করে বর্গ সেন্টিমিটারে নিয়ে যাবা যদি এমন কখনো চায়। হেক্টরে চাইলে 10,000 দিয়ে ভাগ করবা ক্ষেত্রফলকে, এওরে চাইলে 100 দিয়ে ভাগ করবা, আর হচ্ছে বর্গ সেন্টিমিটারে চাইলে 10,000 দিয়ে গুণ করবা, বর্গ সেন্টিমিটারে চাইলে 10,000 দিয়ে গুণ করবা। আর একটা জিনিস প্রথমেই খেয়াল রাখবা যে দৈর্ঘ্য আর প্রস্থের একক সেম এককে আছে কিনা, অর্থাৎ দুইটাই মিটারে আছে কিনা। যদি মিটারে থাকে তাহলে তোমাকে দুইটাই মিটারে থাকলে মিটারে করা শুরু করবা, কারণ তোমার বর্গ মিটার কাজে লাগবে। যদি দুইটাই মিটারে না থাকে, একটা মিটার একটা সেন্টিমিটার থাকে, সেন্টিমিটারটাকে মিটারে নিবা, সেন্টিমিটারটাকে মিটারে নিবা, সেন্টিমিটার থেকে মিটারে নিলে তারপরে তুমি ক্ষেত্রফল বের করবা, সেন্টিমিটারটাকে মিটারে নিয়ে তারপরে ক্ষেত্রফল বের করবা। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে তোমার প্রথম দিকেই আছে আর শেষের দিকে আছে, একটু টেকনিক্যালি বুঝে নিও। প্রথম দিকে আর শেষের দিকে আছে গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? এইগুলোর মধ্যে থেকে নিয়ম ঠিক থাকবে, তোমার কথাবার্তা ঠিক থাকবে, শুধুমাত্র সংখ্যা টংখ্যা চেঞ্জ আসবে। তো এইগুলো খুব কেয়ারফুলি খেয়াল করবা। তো আজকের ক্লাস মূলত এই সমস্ত জিনিস নিয়েই বলার ছিল। আর হচ্ছে সময় চ্যাপ্টারের অঙ্ক অতটা কঠিন থাকবে না, সময় চ্যাপ্টারের অঙ্ক তোমরা যেভাবে শিখছো এভাবে করলেই হবে। কত ঘন্টা কত মিনিট পড়াশোনা করে, তারপরে 12 ঘন্টা সময়েরকে 24 ঘন্টায় নাও, 24 ঘন্টা সময়কে 12 ঘন্টায় নাও, এই জাতীয় জিনিসগুলো শিখলেই তোমার সময় চ্যাপ্টারটা মূলত কভার হবে। আর তারপরেও সর্বোপরি বলতেছি, প্রশ্ন পাওয়ার পরে আগে তুমি ভালো করে পড়বে কোনটা অ্যান্সার করবে। শর্ট কোশ্চেন যেগুলো আছে সবই অ্যান্সার করতে হবে, এটা নিয়ে কোনো কথাবার্তা নাই, কিন্তু অন্যান্যগুলো তোমাকে সব হচ্ছে তোমাকে সঠিকভাবে পড়ে ডিসাইড করবা যে প্রথমটা অ্যান্সার করবা না অথবা অ্যান্সার করবা। অথবা লেখার নিয়ম তোমাদের শিখিয়েছিলাম, যেমন যদি 2 নংয়ের প্রথমটা করো জাস্ট উপরে 2 নং প্রশ্নের উত্তর লিখলে, কিন্তু যদি অথবাটা করো 2 নং প্রশ্নের উত্তর লেখার পরে ব্র্যাকেটের মধ্যে অথবা দিবা। আর এইখান দিয়ে 2-এর ক 2-এর খ এটা ঠিকই থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। শুধু সমস্যা আছে উপরে হেডলাইনটা, অথবার পার্টটা যদি লেখো এখানে অথবা মেনশন করবা, অথবার পার্ট যদি না লেখো অথবা লিখবা না, শেষ। তো গার্লস, আজকের ক্লাস এখানে শেষ করতেছি। তোমাদের
সর্বাঙ্গীন মঙ্গল কামনা করতেছি। আশা করি তোমরা অনেক ভালো পরীক্ষা দিবে, ভালো নাম্বার পাবে, এটাই আমার দোয়া তোমাদের জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ।